ভিডিওটি কেউ এক সেকেন্ডও স্কিপ করবেন না, তাহলে জানতে পারবেন সময়ের বৈজ্ঞানিক বিশ্লেষণ সম্পর্কে। হ্যালো সায়েন্স লাভার্স, আমি মিস্টার আর এ। এটি টাইম ট্রাভেল বা সময় ভ্রমণ সিরিজের তৃতীয় পর্ব। প্রথমেই বিজ্ঞানী থমাস হাক্সলির একটি বিখ্যাত উক্তি শুনি, জানার পরিমাণ সসীম আর অসীম অজানা। বুদ্ধিবৃত্তিকভাবে আমরা দাঁড়িয়ে আছি ব্যাখ্যার অতীত অবস্থার এক অসীম সমুদ্রের মধ্যে, এক ক্ষুদ্র দ্বীপের উপর। প্রত্যেক প্রজন্মে আমাদের কাজ হলো আরও কিছুটা ভূমি বৃদ্ধি করা। প্রাচীনকালের মানুষেরা রাতের আকাশের দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে যেত। এই যে পৃথিবী, গ্রহ নক্ষত্র, আকাশ ভরা বিস্ময়, এর শুরু হয়েছিল কখন? আসলে কি এর কোনো শুরু আছে, নাকি চিরন্তন এই মহাবিশ্ব? আদিকাল থেকেই মানুষ এই মহাবিশ্বকে নিয়ে ভেবেছে। স্বাভাবিকভাবে তারাও ভাবত এই মহাবিশ্ব বুঝি চিরকালই ছিল, আর তার কোনো এক পর্যায়ে মানুষের মতো প্রাণীরা এই পৃথিবীর বুকে বাস করা শুরু করেছে। প্রাচীন দার্শনিকরাও এই মহাবিশ্ব নিয়ে চিন্তা করেছেন। অ্যারিস্টটল তার মেটেরোলজি এর 12তম অধ্যায়ে যুক্তি দেখিয়েছেন সময় কখনো থেমে থাকে না, আর এই মহাবিশ্ব চিরন্তন। অর্থাৎ তিনি ভাবতেন সময়ের কোনো শুরু বা শেষ নেই। যখন কিছু ছিল না তখন সময় ছিল, আর এই বিশ্বজগতের পরিণতি যাই হোক না কেন, সময় সময়ের মতোই বয়ে চলবে। অ্যারিস্টটল ছিলেন তার সময়ের সব থেকে প্রভাবশালী দার্শনিক। তিনি এমনই প্রভাবশালী দার্শনিক ছিলেন যে তার মৃত্যুর পর প্রায় 2000 বছর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তার মত মানুষ মেনে নিতে বাধ্য হয়েছে। অ্যারিস্টটল ছাড়া তার সমসাময়িক এপিকুরাসও একই রকম মতামত দিয়েছেন। এসব দার্শনিকদের মতে স্থান ও সময় দুটি পরম ছিল। আসলে প্রাচীনকালে দার্শনিকদের কাছে সময় ছিল এক রহস্যের নাম। বিভিন্ন সময় বিভিন্ন দার্শনিক ও চিন্তাবিদ সময়ের রহস্য ভেদ করতে চেয়েছেন, কিন্তু কোনো কুলকিনারা পাননি। তারা ধরেই নিয়েছিলেন যে সময় এক অতি প্রাকৃতিক বিষয়। আর যেসব দার্শনিক আরো গভীরে গিয়ে অনুসন্ধান করতে চেয়েছেন, তারাও একটি নিশ্চিত উত্তর খুঁজে পেতে ব্যর্থ হয়েছেন। ফলে একটা সময় তাদের ধারণা হয়েছিল সময় সম্ভবত মানুষের মস্তিষ্কের এক ধরনের উপলব্ধি। এরপর অনেক সময় চলে গেছে, দর্শনের আধিপত্য শেষ হয়েছে। এখন বৈজ্ঞানিক যুগ। বৈজ্ঞানিক অনুসন্ধানে সময় একটি গুরুত্বপূর্ণ বিষয়। দৈনন্দিন জীবনে আমরা ঘড়ি দিয়েই সময়কে বুঝে নেই, কিন্তু সময় তো আর ঘড়ির উপর নির্ভর করে চলে না। ঘড়ির কাঁটা থেমে থাকলেও সময় কিন্তু বয়েই চলে। অনেক ক্ষেত্রে ঘড়ির 1 ঘন্টা পার হলেও আমাদের কাছে মনে হয় যেন 1 ঘন্টারও অধিক সময় পার হয়ে গেছে। আবার অনেক ক্ষেত্রে এর উল্টোটিও ঘটে। আসলে সময় একটি ব্যক্তি নিরপেক্ষ জিনিস হলেও আমরা আমাদের মস্তিষ্কের সাহায্যে সময়কে অনুভব করে থাকি। ফলে সময় নিয়ে সঠিক ও পরিপূর্ণ ধারণা পেতে হলে শুধু পদার্থবিজ্ঞানের উপর নির্ভর করলেই চলে না, পাশাপাশি শারীরতত্ত্ব, স্নায়ুবিজ্ঞান ও মনোবিজ্ঞানের মতো বিষয়ের উপরও নির্ভর করতে হয়। আর পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে বিচার করতে গেলে খুব কম কথায় সময় বিষয়টিকে সংজ্ঞায়িত করাও বেশ কঠিন। তাই সময়ের সঠিক বিশ্লেষণের জন্য এর ভৌতরূপের পাশাপাশি মনস্তাত্ত্বিক দিকটিও জানার প্রয়োজন রয়েছে। পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে সময় যদি প্রশ্ন করা হয় সময় কি, বা পদার্থবিজ্ঞানের দৃষ্টিতে এর উত্তর কি হবে, হয়তোবা আপনারা বলবেন এটি একটি ভৌত রাশি। কারণ পদার্থবিজ্ঞানের ভাষায় যে রাশিকে পরিমাপ করা যায় তাকে ভৌত রাশি বলে। যেমন তাপমাত্রা, সময়ও তাপমাত্রার মতো একটি ভৌত রাশি। আপনারা যারা বিজ্ঞানের ছাত্র তারা নিশ্চয়ই একটি জিনিস লক্ষ্য করবেন, তাপমাত্রা সহ অন্য সব রাশির সাথে সময়ের একটি বড় পার্থক্য রয়েছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, ভর, তড়িৎ প্রবাহ, দীপন ক্ষমতা ইত্যাদিকে আমরা পরিমাপের পাশাপাশি ইন্দ্রিয়ের সাহায্যে ধরতে, ছুঁতে বা অনুভব করতে পারি। যেমন দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতাকে দেখা যায়, স্কেল দিয়ে মাপা যায়। কোনো বস্তুকে হাত দিয়ে তুলে আমরা তার ভর অনুভব করতে পারি। তাপমাত্রা ও তড়িৎ প্রবাহের সংস্পর্শে এসেও আমরা অনুভব করতে পারি। তাই বলে তড়িৎ প্রবাহকে অনুভব করতে যাওয়াটা নিশ্চয়ই বোকামি হবে। অর্থাৎ সব ভৌত রাশিকেই আমরা পরিমাপের পাশাপাশি ত্বক, চোখ ও ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করতে পারি, কিন্তু সময়কে শুধুমাত্র মস্তিষ্কের বুদ্ধিভিত্তিক চেতনার সাহায্যেই অনুভব করতে হয়। ইন্দ্রিয়ের সাহায্যে অনুভব করার কোনো উপায় নেই। অন্য সব ভৌত রাশির সাথে সময়ের এখানেই মূল পার্থক্য। সময় যে বয়ে চলেছে এটি আমরা বুঝতে পারি পরিবর্তন বা গতির সাহায্যে। সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণনের কারণে ঋতু পরিবর্তন হয়। পৃথিবীর নিজ অক্ষের উপর ঘোরার কারণে রাত দিন হয়। আমরা বুঝতে পারি সময় বয়ে চলেছে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো ঘড়িতে যে সময় মাপা হয় সেটিও কিন্তু গতির সাহায্যেই। আদিকালের ঘড়িগুলোতে এই বিষয়টি খুব ভালো মতো বোঝা যেত। সূর্য ঘড়িতে ছায়ার পরিবর্তন থেকে সময় মাপা হতো। জল ঘড়ি বা বালি ঘড়িতেও এই পরিবর্তনের বিষয়টি সরাসরি দেখা যেত। এসব প্রাকৃতিক ঘড়ির পর আবিষ্কার করা হয় যান্ত্রিক ঘড়ি। এই ঘড়িতেও কোনো একটি দণ্ড বা দোলকের পর্যায়কালকে ব্যবহার করে সময় মাপা হতো বা মাপা হয়।
এরপর আসে আণবিক ঘড়ি। একটি ক্রিস্টাল অণুর কম্পনের হারকে ব্যবহার করে আণবিক ঘড়িতে সময় মাপা হয়। পারমাণবিক ঘড়িতে মাপা হয় পরমাণুর কম্পনের সাহায্যে। এক কথায় গতি ছাড়া সময়ের প্রবাহকে বোঝার কোনো উপায় নেই, এমনকি এর মাপারও কোনো উপায় নেই। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় গতি কি, তাহলেই একটি দার্শনিক সমস্যার মধ্যে পড়ে যাবেন। আমরা জানি কোনো নির্দিষ্ট সময়ে বস্তুর যে দূরত্বের পরিবর্তন হয় সেটি হলো তার গতি, অর্থাৎ সময়ের ধারণা ছাড়া গতির পরিমাপের কোনো উপায় নেই। তাহলে বোঝা যাচ্ছে আমাদের গতির সাহায্যেই সময়কে বুঝতে হচ্ছে। ফলে গতি ও সময় এই দুটি জিনিসকে এমনিতে খুব সাধারণ বিষয় মনে হলেও এদের মৌলিক রূপ বুঝতে চাইলেই এক রহস্যময় জট পাকিয়ে যায়। সময় যে একটা গোলমেলে জিনিস সেটি কিন্তু বহুকাল আগে থেকেই মানুষের জানা ছিল। আজ থেকে প্রায় ৩৫০০ বছর আগে সেন্ট অগাস্টিন বলেছিলেন, কেউ যদি জিজ্ঞেস করে সময় কি, মনে হয় জানি, কিন্তু উত্তর দিতে গেলেই বুঝতে পারি জানি না। গতি থেকে যে সময়ের ধারণা সৃষ্টি হয়েছে এ কথা প্রথম স্পষ্ট করে বলেন অ্যারিস্টটল। তার ভাষায় সময় হলো গতির পরিমাপ, কিন্তু গতিবিদ্যা বা ডায়নামিক্সের মৌলিক স্বীকার্য সম্পর্কে তার ধারণা ছিল একদম ভুল। তিনি ভাবতেন হালকা বস্তুর থেকে ভারী বস্তু বেশি বেগে পতিত হয়, অর্থাৎ সময় সম্পর্কে অ্যারিস্টটলের ধারণাকে আমরা গ্রহণ করতে পারছি না। অ্যারিস্টটলের পরে গতিবিদ্যা নিয়ে গুরুত্বপূর্ণ কাজ করেন ইতালিয়ান জ্যোতির্বিদ গ্যালিলিও গ্যালিলি। তিনি পরীক্ষা করে দেখান যে অ্যারিস্টটলের ধারণা একদম ভুল। পাশাপাশি তিনি প্রথম বলেন গতিবিদ্যায় বস্তুর দূরত্ব অতিক্রমের ক্ষেত্রে ব্যক্তি শুধুমাত্র গুরুত্বপূর্ণ বিষয় না, সময়ের সাথে কি হারে বেগের পরিবর্তন হচ্ছে সেটিও গুরুত্বপূর্ণ। এভাবে গ্যালিলিওর হাত ধরে প্রথম পদার্থবিজ্ঞানের আলোচনায় ত্বরণের ধারণা প্রবেশ করে। গ্যালিলিও ত্বরণ ও সময়কে বিজ্ঞানের সাথে পরিচয় করে দিলেও বলবিদ্যা শুরু হবার আগ পর্যন্ত স্থান, সময়, ত্বরণ এসবের গুরুত্ব ভালোমতো বোঝা যায়নি। বলবিদ্যা নিয়ে কাজ করতে গিয়ে দেখা গেল এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয়। নিউটনের আগে স্থান ও সময় এই দুটোকেই পরম ভাবা হতো, কিন্তু নিউটন তার মহাকর্ষ তত্ত্ব ও গতির সূত্র আবিষ্কার করার পর আমাদের পরম স্থানের ধারণা ত্যাগ করতে হয়েছে। অ্যারিস্টটল মনে করতেন বস্তুপিণ্ডগুলোর স্থিত অবস্থায় বেশি পছন্দ, অর্থাৎ কেউ যদি কোনো বল প্রয়োগ না করে তাহলে কোনো বস্তু সারা জীবন এই স্থির অবস্থায় থেকে যাবে। পাশাপাশি গতিশীল বস্তু স্থিতিশীল অবস্থায় আসতে চায়। আর নিউটনের তত্ত্বের পার্থক্যটি ঠিক এখানেই। নিউটনের প্রথম সূত্র থেকে জানা যায় কোনো বস্তুকে বল প্রয়োগ না করলে গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে আর স্থির বস্তু চিরকাল স্থিরই রয়ে যাবে। এই সূত্র থেকে বোঝা যায় স্থিতির কোনো পরম মান আসলে নেই। স্থিতির কোনো পরম মান না থাকার বিষয়টি নিউটনকে খুব অস্বস্তিতে ফেলেছিল। এসব নিয়ে নিউটন একটু অস্বস্তিতে থাকলেও বিষয়টি কিন্তু বেশ মজার। কেননা স্থিতির যদি কোনো পরম মান না থাকে তাহলে কে স্থির আর কেই বা গতিশীল তা কোনোভাবেই বলা সম্ভব না। ধরুন একটি লোক রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, আরেকটি লোক একটি নির্দিষ্ট বেগে তার দিকে সাইকেল চালিয়ে আসছে। এখন অ্যারিস্টটলের তত্ত্ব অনুসারে আমরা বলতে পারবো কোন লোকটি স্থির আর কোন লোকটি চলমান। আমাদের উত্তর হবে দাঁড়িয়ে থাকা লোকটি স্থির আর সাইকেল চালিয়ে আসা লোকটি চলমান। কিন্তু নিউটনের তত্ত্বানুসারে এভাবে নির্দিষ্ট করে বলার কোনো উপায় নেই। বলতে হবে দাঁড়ানো লোকটির সাপেক্ষে সাইকেলের লোকটি চলমান, অথবা সাইকেলের লোকটির সাপেক্ষে দাঁড়ানো লোকটি চলমান। একই আজব কথা। শুনতে আজব শোনালেও বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন নিউটনের তত্ত্বই সঠিক। নিউটনের তত্ত্ব সঠিক কিনা তা খুব সহজে একটি উদাহরণ দিলেই বোঝা যাবে। আমরা যদি পৃথিবীর ঘূর্ণনকে বিবেচনায় না আনি তবে পৃথিবীর উপর একটি ট্রেনের গতিকে আমরা দুইভাবে বলতে পারি। এক, পৃথিবী স্থির আর রেল লাইনের উপর দিয়ে একটি ট্রেন পূর্ব থেকে পশ্চিম দিকে ছুটে চলেছে। অথবা এটাও বলা যেতে পারে যে ট্রেনটি স্থির আর পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ছুটে চলেছে। এখন ট্রেনের ভিতর কেউ যদি কোনো গতিশীল বস্তু নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তবে দেখা যাবে ট্রেনের ভেতরেও নিউটনের সূত্রগুলো প্রযোজ্য। যেমন ট্রেনের একটি টেবিলের উপর যদি কেউ একটি পিংপং বল নিয়ে খেলে তাহলে দেখা যাবে ট্রেনের বাইরে থাকা একটি টেবিলের উপরে একটি পিংপং বল যেমন আচরণ করত এখানেও সেই একই আচরণ করছে। ফলে রেলগাড়িটি চলছে নাকি পৃথিবী চলছে সেটি কিন্তু বলার কোনো উপায় নেই। সুতরাং বলা যায় স্থিতির কোনো পরম মান নেই। স্থানের পরম ধারণা নিয়ে অনেকে সন্দেহ পোষণ করলেও কোনো বিজ্ঞানী কোনো দিন সময়ের পরম ধারণা নিয়ে কোনো প্রশ্ন তোলেনি। কিন্তু সবাই তো আর স্রোতে গা ভাসিয়ে দেওয়া বিজ্ঞানী নন। আলোর বেগ নিয়ে গবেষণা করতে গিয়ে আলবার্ট আইনস্টাইন নামে সুইস পেটেন্ট অফিসের এক কেরানি যুগান্তকারী এক আবিষ্কার করে ফেললেন। শেষ পর্যন্ত আমাদের সময়ের পরম ধারণা ত্যাগ করতেই হলো।
সুইস পেটেন্ট অফিসের একজন কেরানি কিভাবে আমাদের পরম সময়ের ধারণাটিকে পাল্টিয়ে দিলেন এবং সভ্যতার ইতিহাসে সেরা তত্ত্ব আপেক্ষিক তত্ত্ব কিভাবে আবিষ্কার করলেন তা নিয়েই আমাদের নেক্সট ভিডিওটি হবে। সে পর্যন্ত নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন এবং আমার সাথেই থাকুন। দেখা হবে আগামী পর্বে। আজকের মতো এখানেই বিদায় জানাই।